বছর দুয়েক আগে আমি অফিসের কাজে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। সেখানে এক পুরনো জমিদারের কাছারি বাড়ি সংস্কারের দায়িত্ব পড়েছিল আমার ওপর। বাড়িটার নাম ছিল স্মৃতি ভবন। বিশাল এলাকা জুড়ে জরাজীর্ণ সেই অট্টালিকাটি যেন ইতিহাসের এক কঙ্কাল হয়ে দাঁড়িয়েছিল। বাড়ির এক কোণে একটি ছোট ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। প্রথম দিন ঘরে ঢুকেই আমার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা একটা ছোট হলদেতে কাগজের টুকরোর ওপর। ভাবলাম হয়তো কোনো পুরনো কাগজ। তুলে নিয়ে দেখলাম তাতে সযত্নে লাল কালিতে লেখা, হিসেব এখনো মেটেনি, 1, 2, 3। আমি হেসেই উড়িয়ে দিলাম। ভাবলাম হয়তো কোনো বাচ্চা ছেলে খেলার ছলে লিখে রেখেছে। কাগজটা জানলার বাইরে ফেলে দিয়ে আমি কাজে মন দিলাম। রাত তখন গভীর। গ্রামের নিস্তব্ধতা এতটাই ভারী যে নিজের হৃৎপিণ্ডের শব্দও শোনা যায়। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। মনে হলো জানলার কাছে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি টর্চ জ্বালিয়ে জানলার দিকে তাকালাম, কেউ নেই, কিন্তু জানলার পাল্লায় একটা কাগজ সাঁটানো রয়েছে। আমি কাগজটা হাতে নিতেই দেখলাম সেই একই লেখা। আমার হাতটা একটু কেঁপে উঠল। জানালার বাইরে তো কোনো বারান্দা নেই। মাটি থেকে দোতলার জানালার উচ্চতা অন্তত 20 ফুট। এই উচ্চতায় মাঝরাতে কে এসে কাগজ লাগিয়ে গেল? আমি নিচে নেমে কেয়ারটেকার রামকে ডাকলাম, কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে অনেক ডেকেও কোনো লাভ হলো না। পরদিন সকালে আমি কৌতূহল সামলাতে না পেরে রামকে জিজ্ঞেস করলাম, রাম কাকা, এই বাড়ির মালিকদের কোনো শত্রু ছিল? রাম কাকা একটু কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, এই বাড়ির আগের ছোট কর্তা খুব কড়া মানুষ ছিলেন। 50 বছর আগে তার একজন কাজের লোক ছিল, নাম রূপা। বেচারা খুব সৎ ছিল, কিন্তু ছোট কর্তা তার নামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেন। রূপার মেয়ে তখন খুব অসুস্থ ছিল। চিকিৎসার পয়সার জন্য সে ছোট কর্তার পায়ে ধরে কেঁদেছিল, কিন্তু ছোট কর্তা তাকে লাথি মেরে সরিয়ে দেন। রাম একটু থামল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, জেল থেকে ফিরে এসে রূপা দেখল তার মেয়ে মারা গেছে। সেই শোকে সেই বাড়ির সামনেই গলায় দড়ি দেয়। মরার আগে সে 3টে চিরকুট লিখে রেখে গিয়েছিল, ছোট কর্তার 3 বংশধরের জন্য। আশ্চর্যের ব্যাপার কি জানেন বাবু? ছোট কর্তার 3 ছেলেই একে একে ঠিক 3 দিনের মাথায় রহস্যজনকভাবে মারা যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কেন সেই চিরকুট দেখা যাচ্ছে? রাম আমার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। আমি তখনও জানতাম না ছোট কর্তার দূর সম্পর্কের যে নাতি এখন এই বাড়িটা সংস্কারের দায়িত্ব নিয়েছে, আমি তারই বিশ্বস্ত বন্ধু আর প্রতিনিধি। দ্বিতীয় রাতে আমি বেশ সতর্ক ছিলাম। ঘরের চারদিকে আলো জ্বালিয়ে আমি ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ ঘরের লাইটগুলো একবার জ্বলে আবার নিভে গেল। অন্ধকারে আমি অনুভব করলাম কেউ আমার পিঠের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তার বরফ শীতল নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। আমি সাহস সঞ্চয় করে পেছনে ঘুরলাম। কেউ নেই, কিন্তু আমার ল্যাপটপের উপর ঠিক মাঝখানে রাখা একটি নতুন চিরকুট। তাতে লেখা, তুমি কি তার রক্ত নও, কিন্তু তুমি তার কাজ করছ। আজ 2য় সংখ্যা। নিচে লেখা 2। চিরকুটটা রক্তবর্ণের কালিতে লেখা। আমি আর স্থির থাকতে পারলাম না। ব্যাগ গুছিয়ে পালানোর চিন্তা করলাম, কিন্তু বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। কুচকুচে অন্ধকার আর ঘন জঙ্গলে ঘেরা সেই এলাকা থেকে বের হওয়া অসম্ভব। সেই রাতে আমি আর চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল আলমারির আড়ালে বা খাটের নিচে কেউ ওত পেতে আছে। মাঝে মাঝে একজোড়া লাল চোখের আভা দেখা যাচ্ছিল অন্ধকার কোণে। কিন্তু একটা বিষয় পরিষ্কার হলো, প্রতিশোধটা আমার বন্ধুর উপর হওয়ার কথা ছিল, কিন্তু আমি তার প্রতিনিধি হয়ে এখানে এসে সেই রোষের মুখে পড়েছি। রাত 12টা। আমি জ্বরের ঘোরে কাঁপছি। হঠাৎ করে আমার ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। আমি দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে এক জীর্ণ মহিলা। তার পরনে লাল শাড়ি,
চোখের কোটরে চোখ নেই, সেখানে শুধু আগুনের ফুলকি। তার হাতে একটা পুরনো দিনের চিরকুট। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি নড়তে পারছি না। সে তার হাতটা আমার কপালে ঠেকালো। এক তীব্র শীতলতায় আমার চেতনা লুপ্ত হওয়ার উপক্রম হলো। সে বিড়বিড় করে বলল, তাকে বলো আমার মেয়ের পাওনা এখনো মেটেনি। এই বাড়ি আমি রক্ত দিয়ে গড়ব। সে আমার দিকে শেষ চিরকুটটা বাড়িয়ে দিল। তাতে লেখা, আজ শেষ 3, এবার তোমার পালা। আমি বুঝতে পারলাম এখনই যদি কিছু না করি তবে কাল সকালে আমার নিথর দেহ উদ্ধার হবে। আমি কোনো মতে বালিশের নিচ থেকে গঙ্গা জলের শিশিটা তার দিকে ছিটিয়ে দিলাম। এক বিকট আর্তনাদে সারা বাড়ি কেঁপে উঠল। সেই মূর্তিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় গল্প থেকে থাকে তাহলে সেই গল্পটা লিখে কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সেই গল্পটি তুলে ধরা হবে এই চ্যানেলেই।